হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমাদের ভিডিও কি সিম্পল হারমোনিক মোশন এবং সিম্পল হারমোনিক মোশনে আমরা আজকে পড়বো পর্যায়কাল নির্ণয় করছি। আগের ক্লাসে ৪ নাম্বার ক্লাসে আমরা স্প্রিং এর যত প্রবলেম আছে বা যেরকম টাইপের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমরা করেছি। আজকে করব ৩টে। একটা হচ্ছে ইউটিউবের দোলন, নলের। ইউটিউব মানে যে ইউটিউব তোমরা দেখছো ইউটিউব নয়, একটা ইউ শেপের যে টিউব, হ্যাঁ, ইউ শেপের নল তাকে বলা হয় ইউ নল বা ইউটিউব। আচ্ছা, আর তারপর দ্বিতীয় নাম্বার, এটা লিখিনি, দ্বিতীয় নাম্বার পড়বো আমরা যে কোনো বস্তু যদি জলের উপরে বা কোনো তরলের উপরে ডুবে ডুবে ভাসে, মানে কিছুটা জলের নিচে থাকবে বা তরলের নিচে থাকবে আর কিছুটা জলের উপরে থাকবে, সেই অবস্থায় যদি থাকে তার কি আসবে সেটার আমরা বার করব। আর নাম্বার 3 হচ্ছে তার যে পর্যায়কাল। আর নাম্বার 3 হচ্ছে সরল পেন্ডুলাম, সরল দোলক বা এখানে সরল পেন্ডুলাম বলবো, সরল পেন্ডুলামের পর্যায়কাল। এই তিনটে আজকের ক্লাসে আমরা নির্ণয় করব। কি না, পর্যায়কাল। প্রথম আমরা ইউ নলের পর্যায়কাল নির্ণয় করি। তো এই যে নলগুলো যতটা আমরা হাইট বেশি করব এবং যে দুটো আর্ম থাকবে সেই আর্মগুলো যত কাছাকাছি করব তত আমাদের একুরেসি ভ্যালু আসবে বা রেজাল্ট ঠিকঠাক দিবে। তার কারণ কি, আমরা যে হাইট ধরি এই হাইটটা এর করসপন্ডিং ধরা হয়, আবার এদিকেও হাইট সেম থাকবে এইচ। তো আমাদের এখানে লাস্টে আমরা পড়বো যে একটা ফর্মুলা আছে আমাদের, যেখানে আমরা মাস বসাবো। এই যতটা লিকুইড থাকবে না, ধরো এখান থেকে লিকুইড আছে নিচ দিকটা, এই যে লিকুইড, এই লিকুইডের মাসটা আমরা কি করব, বসাতে হবে ওখানে। এখন দেখো আমরা কি করি, এই এইচ ধরে তার সঙ্গে প্রস্থচ্ছেদ গুণ করে এর আয়তন বার করে নিলাম, এটার আয়তন বার করলাম, যোগ করে দিলাম। বাট এইখানে কিছু পরিমাণ তো লিকুইড থাকবে, কারণ এটা তো দেখো কার্ভ আছে, কোনো তুমি যদি এ হাইট থেকে ধরো, তাহলে এখান থেকে সোজা ডাইরেক্ট এখানে যদি চলে আসে, দেখো নলটা এরকম করে, এটা এখানে, তাহলে এইখানে তো কিছু পরিমাণ লিকুইড আমাদের কি হচ্ছে, বাড়তি হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের কি তারও একটা অ্যাড করতে হবে। এরপর যত দেখো এটাকে সরু করবো, এরকম করে যত সরু করব এটার ভ্যালুটা কমে যাবে, আর যত বড় করব এটা তত ভ্যালু বাড়বে। আবার যদি আমরা এইটার রেসপেক্টে, মানে যে যতটা ডিস্টেন্স আছে তার রেসপেক্টে যদি হাইটটা বেশি করে দিই, মানে গ্যাপটা, এই দুটোর মধ্যে যে গ্যাপ, তাহলে ওটা নেগলেক্টেড হয়ে যাবে। এই জন্য এটাকে এরকম কার্ভ নেওয়া হয়। তো এখানে আমাদের বুঝতে অসুবিধা হবে এরকম ছোট করে আঁকলে, এই জন্য আমি একটু বড় করে এটাকে আঁকছি। দেখো, ইউ নল বা ইউ শেপের কোনো যদি টিউব, এত বড় করে আঁকলাম। আচ্ছা, ওদিকে একটা আমাদের একটু ইয়ে হয়েছে, এটা আর একটু এখানে আসবে, ব্যাস। এরকম ধরো এইরকম পজিশনে নিচ দিকে পুরোটা আমরা কি ভর্তি করেছি, সামথিং কিছু লিকুইড আছে, তরল পদার্থ, জল জল যেটা বসে এরকম পজিশনে আছে, এটাকে বলবো আমরা কি, ইকুইলিব্রিয়াম পজিশন। এখন দেখো, ইকুইলিব্রিয়াম পজিশন আমাদেরকে ক্যালকুলেশন করতে, তারপর তো আমরা সিম্পল সামান্য এক্স পরিমাণ ডিসপ্লেস করি। ফার্স্ট স্টেপ যেটা ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশনে এখানে ফোর্স কত হবে, দেখো উপর দিক থেকে এয়ার প্রেসার দিচ্ছে, কেউ এয়ার প্রেসার দিচ্ছে, এটা লিকুইড কি করছে, এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা প্রেসার দিচ্ছে, এ ডাউনওয়ার্ড ডিরেকশনে প্রেসার দিচ্ছে। যদি তোমাকে ফর্মুলা আমি লিখে দিই তাহলে হবে, দেখো যদি এটাকে আমি P0 বলি এয়ার প্রেসারটা, এখানেও P0 হবে, দুটো তো সেম থাকবে। আচ্ছা, এটা যদি হাইট এইচ হয়, এটার হাইট যদি এইচ হয়, তাহলে অবশ্যই এটার হাইট এইচ হবে এই দিকের কলামটা, ক্লিয়ার, ইকুইলিব্রিয়াম পজিশনে। তাহলে দেখো এইদিকে প্রেসার কত আসবে, কত ফোর্স ডাউনওয়ার্ড কাজ করবে, P0 প্লাস এইচ রো ইন্টু জি, কারণ কি এর যে চাপ। আচ্ছা, এখানে যদি তুমি আর একটা গুণ করে দাও, এ এটা একটা টার্ম, ক্রস সেকশনের এরিয়া, এই যে টিউবটা আছে সেই টিউবের ক্রস সেকশনের এরিয়াটা ধরে নিচ্ছি এই। তাহলে এইচ কি পেলাম আমরা, এইচটা পেলাম ভলিউম, ভলিউমের সঙ্গে আমরা ডেনসিটি মাল্টিপ্লাই করলাম, ভলিউম ডেনসিটি মাস পেলাম, তার সঙ্গে জি মানে ফোর্স হয়ে গেল, এটা ডাউনওয়ার্ড ফোর্স। একই রকম এখানেও ডাউনওয়ার্ড ফোর্স আসবে সেম, P0 প্লাস হচ্ছে এ এইচ রো জি। দেখো দুটো সেম মনে হচ্ছে না, এটা এটা, এই জন্য তো আমাদের কি পি নেট, যেটা ইকুইলিব্রিয়াম পজিশনে পি নেটের ভ্যালু কি হয়, 0 হয়ে যায়। বোঝা গেল, এই পোর্শনটা আমাদের দরকার নেই, পরের পোর্শনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সেকেন্ড স্টেপ বলি। হ্যাঁ, সেকেন্ড স্টেপে কি করা হয় না, সামান্য পরিমাণে ডিসপ্লেস করে দেওয়া হয়, মানে এটার যে ইকুইলিব্রিয়াম পজিশন আছে সেই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে আমরা একটু ডিস্টার্ব করে দিই। ওকে, ইকুইলিব্রিয়াম পজিশনকে, সাম্য অবস্থান যে আছে সেই সাম্য অবস্থানটাকে ডিস্টার্ব করে দিই। তো সাম্য অবস্থানটাকে এখানে একটা পিস্টন লাগিয়েছো, তুমি পিস্টন লাগিয়ে ধরে এখানে নিয়ে চলে এসো।
আচ্ছা, এটা অনেক সরু হয়ে গেছে না, এটা ওটা মোটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটু মোটা করে দাও, তাহলে দেখি কিরকম একটা লাগছে। অসুবিধা নেই, একটু মোটা করে দাও। নিচটা একটু সরু হয়েছে, ওকে। ধরো, তো এখানে একটা পিস্টন লাগানো হয়েছে। এবার পিস্টনে প্রেসার প্রয়োগ করে ধরো তুমি এখানে নিয়ে চলে এসছো, দিয়ে এই দিকটা থাকছে না, এটা এখানে থাকছে না, পিস্টন এখানে চলে এলো, ডট 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 ডট, এটা কত না এক্স ধরো তুমি নিচে নামিয়ে দিচ্ছ। এখন এইদিকে পিস্টন দিয়ে লিকুইডটাকে যদি এক্স নামায়, এইদিকে কত উঠবে? এদিকেও এক্স উঠার কথা না, কি মনে হচ্ছে অন্য কিছু উঠবে? হ্যাঁ, অন্য কিছু উঠতে পারে, যদি যদি লিকুইডটা কোনো কারণে কম্প্রেসিবল হয়, মানে চাপ প্রয়োগ করলে বা ফোর্স প্রয়োগ করলে যদি সেটা সংকোচন হয়ে যায়, সেরকম যদি কোনো তুমি তরল পদার্থ ব্যবহার করো, তাহলে কিন্তু এক্স পরিমাণ নামালে এক্স পরিমাণ উঠবে না। এই জন্য এই লিকুইডগুলোকে আমরা বলি ইনকম্প্রেসিবল লিকুইড, মানে অসংযম, মানে একে চাপ প্রয়োগ করলে তুমি আয়তন তার কমাতে পারবে না। বোঝা গেল? তাহলে যতটা নামিয়েছে ততটা উঠেছে। এরপর আমরা দেখবো যে এদের মধ্যে কতটা হাইটের ডিফারেন্স। দেখো, এখানে এক্স, এখানে এক্স, বা এটাকে এক্স করে দাও, তাহলে এই কলাম আর এই কলামের রেসপেক্টে হাইট ডিফারেন্স কত আছে? 2x আসছে। এখন যখন তুমি এখানে এখানে ডিসপ্লেস করেছো, একটু ডিস্টার্ব করেছো সাম্য অবস্থা থেকে, তারপর তো আমরা ফোর্সটাকে ছেড়ে দেবো, এবং এই যে এক্স এর ভ্যালুটা আমি এখানে বোঝানোর জন্য একটু বড় করেছি, কিন্তু এটা কি বলেছি, ভেরি স্মল। সেকেন্ড স্টেপে যেটা ডিসকাস করা হয়, সেটা এক্স এর যে ভ্যালুটা সেটা খুব স্মল টাইপের হয়। তাহলে স্মল যদি হয়, আমরা যে ফোর্স দিলাম সেই ফোর্সটা কি নেগলেক্টেড হয়। এখন এই অবস্থায় দেখো, এখানে কে ফোর্স দিবে? পি0, আর তো কেউ নেই এই হাইটে। এখন এই হাইটে দেখো পি0 প্লাস এই হাইটের যে লিকুইড আছে সেই লিকুইডে কেউ ফোর্স দিবে। ওকে, তাহলে দেখো এখন আমরা লিখবো যে সামান্য উচ্চতার পরিবর্তন করলে এফ নেট বা তুল্য বল কত আসবে? দেখো এই টাইপে এইদিকে কত আসছে? p0 প্লাস 2 ইন্টু এক্স, এই যে এক্স আর এক্স, 2x, ক্রস সেকশনের এরিয়া এ, রো হচ্ছে ধরে নিচ্ছি এই যে লিকুইড আছে তার ডেনসিটি। তাহলে এটা এতদূর পর্যন্ত আছে 2x ইন্টু এ, ভলিউম ইন্টু কত? আয়তন ইন্টু ঘনত্ব, মানে কি হলো? ভর ইন্টু জি, এটা ফোর্স হলো। এখন ওইদিকে তো p0 আছে, কত হবে? মাইনাস অফ p0, বাকি তো এই লেভেল থেকে আমরা ধরছি, এটাই চলে আসছে কত আমাদের? এফ নেট। আগের দিন আমরা করেছি যে এফ নেট আমরা বার করবো এই প্রসেসে। তো দেখো p0 ক্যান্সেল, দুটো আমাদের এয়ার প্রেসার সেম হবে, দুটো ইউটিউব এক জায়গাতে এক্সপেরিমেন্ট করছি আমরা। তাহলে দেখো এফ নেটের ভ্যালু কত আসছে? 2x a রো জি। এরপর আমরা এফ নেটের ভ্যালু কোন ডিরেকশনে কাজ করছে দেখো তো, না আমরা যে ফোর্স অ্যাপ্লাই করেছি, দেখো ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা কি করছে? আপওয়ার্ড দিচ্ছে, মানে নেগেটিভ। বা আমরা কি বলেছি যে এফ নেট যেটা আমরা ক্যালকুলেশন করব সেটাকে কি করব? নেগেটিভ সাইন কনভার্ট করব, অর্থাৎ এখানে তোমার একটা নেগেটিভ সাইন আসবে, মানে যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি তার অপোজিট ডিরেকশনে এইটা কাজ করছে, এটা হয়ে গেল মাইনাস। এখন দেখো তো এখানে কে কে না, মাইনাস 2a রো জি এক্স, এইটা পুরোটা এখন কে। দেখো আগে যে আমরা স্প্রিং করেছি এর আগের ক্লাসে, সেখানে স্প্রিং এর ক্ষেত্রে কে আসছিল? স্প্রিং কনস্ট্যান্ট কেটে বারবার আসছিল, তার সঙ্গে কিছু ফর্ম ছিল, k/2 আসছিল, কখনো কখনো আসছিল 4k, কখনো আসছিল k/4, সামথিং এরকম। বাট এখানে দেখো এই পুরোটা হচ্ছে কে, 2a রো জি, এই পুরোটা কি না, পুরোটা হচ্ছে কে। এখন এই এফ নেট ইকুয়াল টু যদি কে ইন্টু এক্স হয়, আমরা জানি যে টাইম পিরিয়ড, পর্যায়কাল কত হয়? পর্যায়কাল হবে কত না, পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√m/k, ঠিক তো? তো কে এর ভ্যালু এটা, এই যে এই পুরোটা কে, তাহলে এই ভ্যালুটা পুট করে দেবো এবং এম এর ভ্যালু পুট করব 2π। এরপর দেখো এই যে জায়গাটা, এখানে এম এর ভ্যালু কত আসবে না, কে মুভ করছে, লিকুইড মুভ করছে। ওখানে যেমন স্প্রিং এ একটা মাস লাগানো ছিল, সে মাসটা কি করছিল? আপ এন্ড ডাউন হচ্ছিল, আপ এন্ড ডাউন হচ্ছিল, তো মাসের আমরা ভরটাকে ওখানে ধরেছিলাম। বোঝা গেল? ব্লকটা যে বস্তুটা ছিল তার ভর ধরেছিলাম। তো এখানে কে আপ এন্ড ডাউন করছে না, এখানে লিকুইডটা আপ এন্ড ডাউন, লিকুইডের কি আসবে? লিকুইডের টোটাল ভর। দেখো লিকুইডের টোটাল ভর বসাচ্ছি আমি 2 ইন্টু এইচ লিখছি, এই দিকের হাইট আর এই দিকের হাইট। তাহলে এই যে মিডিলের
মিডিলের যে পোর্শনটা সেটা আমরা কি করছি, নেগলেক্টেড করছি। বা তোমাকে টোটাল এটা কিন্তু এটা জানতে হবে, টোটাল যে ওর লেন্থটা, বুঝে গেল ব্যাপারটা, টোটাল লেন্থ। তাহলে সেই লেন্থ আমরা ইউজ করতে পারবো, তখন আর টুটা ইউজ করা যাবে না, সেরকম অ্যান্সার আসবে। তাহলে 2h × a, টোটাল কি এলো আমাদের, ভলিউম এলো। এরপর তার সঙ্গে যদি আমরা ডেনসিটি মাল্টিপ্লাই করি তাহলে হলো কি, মাস, এটাই তো মাস, এম। ওকে, আমরা এম বসাচ্ছি। আচ্ছা, এরপর কে, দেখো কে এর মান নেগেটিভ বাদ দিই, 2a রো জি, তাহলে হচ্ছে 2a রো জি। দেখো এখানে 2 2 ক্যান্সেল, এ ক্যান্সেল, রো রো ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে, h/g। অর্থাৎ t ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ h/g ফর্মুলা, h/g। এটা হচ্ছে টাইম পিরিয়ড কার, ইউসেফ যুক্ত কোনো নলের যে কোনো লিকুইড যদি তুমি রাখো। এবং এখানে একটা আরেকটা বিশেষ মারাত্মক একটা ব্যাপার আসছে, দেখো এখানে কোনো ডেনসিটির ব্যাপার আছে, দেখো তো এই যে ডেনসিটি কোনো টার্ম আছে টাইম পিরিয়ডে, কেবলমাত্র হাইটের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই যে হাইটের উপরে ডিপেন্ডেন্টের জন্য যে কোনো, আমরা ধরো কোনোটার হয়তো ডেনসিটি হাই আছে, কোনোটার ডেনসিটি লো আছে, তাদের টাইম পিরিয়ড কিন্তু সবেরই সেম আসবে। দেখো জি তো সব লিকুইডের ক্ষেত্রে সেম থাকবে এবং হাইট যেরকম থাকবে। সব অনেকগুলো লিকুইড আছে, ধরো কোনোটা রো 1, কোনোটা রো 2, কোনোটা রো 3, এই ডিফারেন্ট ডিফারেন্ট ঘনত্বের, বাট তাদের হাইট যদি সেম থাকে তার টাইম পিরিয়ড কত আসবে, পর্যায়কাল কত আসবে না, পর্যায়কালটাও সেম আনসার আসবে। বোঝা গেল ব্যাপারটা? তোমরা যদি নোট এটাকে বানাও, একবারে সিম্পল ব্যাপার, পিকচার দিয়ে আঁকবে যে মনে করি এই সাইড পর্যন্ত ইউটিউবের বা ওই ইউনলের কোনো কোনো তরল আছে যার ঘনত্ব হচ্ছে রো, ব্যাস। এখন ইউনলের পিস্টনের সাহায্যে একটি বাহুর তরলকে এক্স পরিমাণ নিচের দিকে নামালে, বা এক্স পরিমাণ, এক্স হচ্ছে খুব ক্ষুদ্র, বা এক্স পরিমাণে লিখবে, এক্স পরিমাণ নিচের দিকে নামালে অন্য প্রান্তের ইউনলের উচ্চতা এক্স পরিমাণ উঠবে। ব্যাকেটে লিখে দেবে, যেহেতু তরল হচ্ছে ইনকম্প্রেসিবল, অপসার্য। এরপর দেখো, অর্থাৎ ইউনলের দুটি বাহুর তরলের উচ্চতার পার্থক্য, অর্থাৎ ইউনলের দুটি বাহুর তরলের উচ্চতার পার্থক্য 2 × x, অর্থাৎ এফ নেট সমান এটা, এইটা সমান এটা, অতএব পর্যায়কাল এটা। এই তো সিম্পল ব্যাপার, জাস্ট তোমাকে ফিল নিয়ে আসতে হবে। বাকি থিওরির পোর্শনটা যে ল্যাঙ্গুয়েজ কি লিখতে হবে, সেই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক তোমরা নিজেরাই লিখতে হবে। প্রুফ কিভাবে করছো সেইটা তোমাকে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখানে আমাদের কোনো বাংলা সাবজেক্ট নয় বা কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নয় যে তোমাকে এখানে খুব ঠিকঠাক তার ল্যাঙ্গুয়েজ দিতে হবে বা গ্রামাটিক্যাল কিছু, কোনো প্রশ্ন নেই, গ্রামাটিক্যাল কোনো ব্যাপার এখানে কিন্তু নেই। তাহলে ইউনলের ব্যাপারটা বোঝা গেল, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ h/g। আমরা নেক্সট চলে যাই। নেক্সট কি যেন বললো, ফ্লোটিং বডি, কোনো জলের উপরে বা এনি কোনো তরল, কেরোসিন, পেট্রোল, ডিজেল যা বলবে, তার উপরে ডুবে ডুবে কিছু ভাসছে, সেটা কাঠ হতে পারে, এনাদার কোনো মেটাল হতে পারে, ধাতু ও ধাতু, যেটা খুশি বলবে, বা আমরা নিজেরা হতে পারি, আমাদের নৌকা হতে পারে, সামথিং সামথিং। তাহলে জলতলের উপরে ভাসমান বস্তুর দোলন, ভাসমান বস্তুর দোলনের পর্যায়কাল, ভাসমান বস্তুর দোলনের পর্যায়কাল, ভাসমান বস্তুর দোলনের পর্যায়কাল এটা। এখন দেখো, এই যে ভাসমান বস্তুর দোলনের যে পর্যায়কাল, এইটার জন্য আমাদের একটা চৌবাচ্চার ছবি আঁকতে হবে, ঠিক আছে? এরকম একটা চৌবাচ্চা ধরো আছে তোমার, এ পর্যন্ত জল ভর্তি করা আছে, পুরোটা নিচের দিকে জল আছে। এরপর কি করেছো তুমি, এখানে ধরো একটা কাঠ রেখে দিয়েছো বা অন্য কিছু পদার্থ, এরকম ভাবে লিখেছো। তার কিছু অংশ কি আছে, জলের নিচে ডুবে আছে, কিছু অংশ জলের উপরে আছে। তো এখানে ধরো জলের নিচে যেটা আছে সেটা হচ্ছে এইচ আছে, জলের নিচের পোর্শনটা কি করছি, এইচ পর্যন্ত ডুবে আছে। বাকি কত ভাসছে সেটা না জানলেও হবে, বোঝা গেল? জলের নিচে কতটা ডুবে আছে সেটা জানলেই হবে, উপরে কতটা ভাসছে। আর একটা জিনিস, মেটালের ডেনসিটি তোমার জানতে পারো, না জানলেও হবে, বাট তরলের ডেনসিটি তোমাকে জানতে হবে। ধরো তরলের ডেনসিটি হচ্ছে রো, তাহলে এখানে তুমি লিখতে পারো যে মনে করি
এটা সাম্য অবস্থায়, অবশ্যই সাম্য অবস্থায় বস্তুটি এক্স দৈর্ঘ্য, এক্স নয়, আচ্ছা এইচ ধরেছি, এইচ দৈর্ঘ্য তরলে ডুবে ভাসছে। ব্যাস এই পর্যন্ত লিখতে হলো ফার্স্টে। আর একটা লিখতে পারো ভাসছে এবং ওই তরলের কি ঘনত্ব কত দিবে, ওই তরলের ঘনত্ব রো, এই যে রো লিখেছি, ব্যাস হয়ে গেল। অতএব বস্তুর ভর, বলো তো কত হবে না, বস্তুর ভর হবে এ মানে এটা ধরো ক্রস সেকশনের এরিয়া, এ এইচ রো, এটাই ভর, এটা হচ্ছে বস্তুর ভর এম সমান, ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর ভর এম সমান, ঠিক তো, বুঝা গেল ব্যাপারটা? ও অনেক ছোট হয়ে যাচ্ছে না, ব্যাস কি বললাম, এ মানে ক্রস সেকশন এরিয়া, আর তারপর এইচ আয়তন পেলাম, তারপরে রো গুণ করে দিলাম, তার মানে কি পেয়ে গেলাম, এটা হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান হয়। মানে দেখো কোনো বস্তুর ভর কি হয়, দেখো তরলের কোনো বস্তুর ভর সেটা হবে আর্কিমিডিসের নীতি অনুসারে অপসারিত তরলের ওজনের সমান, সেটাই হবে তার ভর, অপসারিত তরলের ওজনের সমান। তাহলে অপসারিত তরল কত না, অপসারিত তরল দেখো ক্রস সেকশনের এরিয়া আমরা প্রস্থচ্ছেদ ধরে নিয়েছি কত এ, আর এইচ ডুবেছে, তাহলে এইচ হয়ে গেল ভলিউম, এই ভলিউমেরই তরল অপসারণ করবে, তাহলে এই ভলিউমের সঙ্গে যদি আমরা তরলের গুণ করে দিই, তাহলে এটা ভলিউম তার সঙ্গে রো মানে এম পেয়ে গেলাম, তরলের কি পেয়ে গেলাম ভর, এই তরলের ভরের সঙ্গে যদি জি গুণ করে দিই তাহলে ওই তরলের ওজন হবে, ওই তরলের ওজনে হচ্ছে বস্তুর ওজনের সমান, তো আমরা ভর ধরবো, এই জন্য ভর এটাকে করেছি, এই ভরটাই আসবে, বুঝা গেল, মানে জিটা ওইখানে গুণ করলাম না জানি, যেহেতু আমরা ভর করছি যে বস্তুটার ভর কত হবে, হলো। এরপরে দেখো যে এখানে লিখে নিতে পারো, এ হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদ, এ হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদ, ওকে ব্যাস, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন ইকুইলিব্রিয়ামে। এরপর ধরো সাম্য অবস্থান থেকে তুমি কি করেছো, কি এক্স পরিমাণ নিচে নামিয়ে দিয়েছো, এক্স পরিমাণ নিচে নামানোর জন্য আমি এখানে একটা টেকনিক করছি, দেখো এই ছবিটাতে আমি এইখানে এরকম করে দিলাম, এই হাইটটাকে এইখানে, এই হাইটটা এখানে রাখলাম, আর এই যে ছোট হাইট এটাকে এখানে এক্স রেখে দিলাম, এক্স মানে এক্স পর্যন্ত কি করছি, জলে আবার ডুবিয়ে দিয়েছি, ওকে। বা তুমি উপর দিকে উঠাতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোর ক্ষেত্রে সেম অ্যান্সার বের হবে, উপরে বা নিচে। তাহলে এরপর লিখতে হবে যে বস্তুটিকে এক্স পরিমাণ তরলে বা জলে যেটা নিবে আর কি, ডুবালে লব্ধি বল বা হচ্ছে তোমার তুল্য বল কত আসবে বলো তো, এফ নেট। দেখো যখন আমি জলে ডুবিয়ে দেবো প্লবতা বল বৃদ্ধি পাবে, ঊর্ধ্বমুখী প্লবতা বল বৃদ্ধি পাবে, সেটা কি আসবে, সেই ঊর্ধ্বমুখী প্লবতা বলটাই তাকে উপর দিকে উঠাবে, ওকে। তাহলে কি পরিমাণ প্লবতা বল ঊর্ধ্বমুখী দিবে না, সেই ঊর্ধ্বমুখী প্লবতা বল হবে তোমার এ এক্স, দেখো ক্রস সেকশনের এরিয়া তো আগেরটা সেম থাকবে, এই এক্স পরিমাণ ডুবিয়েছি, তাহলে এক্স হলো এটা, এই বলটা যেটা এক্সট্রাটা, বাকিটা তো সে ব্যালেন্স করবে, বাকি যেটা তরলে ডুবে আছে সেটা ব্যালেন্স করে দিয়েছে তার ওয়েটের সঙ্গে, এই যে প্রবণতা এক্সট্রা যেটা আমরা ডিসপ্লেসমেন্ট করেছি ডাউনওয়ার্ড, সেটা থেকে আপওয়ার্ড উঠাবে, তাহলে এ এক্স মানে কি পেলাম, আয়তন পেলাম, কি আয়তন পেলাম না, ওই বস্তুটা যে তরল অপসারণ করেছে তার আয়তন, আচ্ছা আয়তনের সঙ্গে যদি আমরা ঘনত্ব গুণ করে দিই তাহলে কি পেয়ে গেলাম, ভর পেয়ে গেলাম, ওকে। আচ্ছা যদি বল বলি তার সঙ্গে গুণ করতে হবে জি, তাই এখন এফ নেট কোন দিকে কাজ করছে ভালো করে দেখো, আমি তাকে কি করছি ডাউনওয়ার্ড নামিয়েছি, প্লবতা কি করছে আপওয়ার্ড টানছে, ওকে। তাহলে প্লবতা যদি আপওয়ার্ড টানে উল্টো ডিরেকশন, তাহলে উল্টো ডিরেকশনের জন্য এখানে নেগেটিভ সাইন, ব্যাস হয়ে গেল। তাহলে এফ নেটের ভ্যালু এটা, তাহলে এখানে ধ্রুবক কে আসছে দেখো এ রো জি, আর এখানে এক্স, এখন কি এই কে এর মান কি হলো, এই পুরোটা কে হয়ে গেল, অর্থাৎ পর্যায়কাল কত আসবে, টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ এম বাই কে,
এখানে এম এর ভ্যালু কি না এই ব্লকটা টোটাল মাস এই যে করে রেখেছি এ এইচ কত না এ এইচ রো ডিভাইডেড বাই এখানে আসছে এ রো জি দেখো এ রো ক্যান্সেল তাহলে দেখো আসছে 2 পাই রুট অফ এইচ বাই জি দেখো দুটোর ক্ষেত্রে মনে আছে যে এইচ বাই জি আসছে বাট ওখানে কি ছিল টোটাল হাইট ছিল ইউ শেপের নলের ক্ষেত্রে এখানে কি এইচ না ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থানে ওই বস্তুটা তরলের ভিতরে যে পোর্শন ডুবেছিল ক্লিয়ার সাম্য অবস্থানে বস্তুটি তরলের নিচে যে পোর্শনটা ডুবেছিল বা যে অংশ ডুবেছিল তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে এইচ তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ এইচ বাই জি এটা কার না কাঠের কোন ব্লকের তাদের পর্যায়কাল এরকম দেখো তার মানে দেখো সব সময় এই যে প্রসেসগুলো যদি আমরা মনে রাখি স্টেপগুলো যে ইকুইলিব্রিয়াম পজিশন আমাকে কনসিডার করতে হবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমাকে এক্স পরিমাণ ডিসপ্লেস করতে হবে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করার জন্য যে ফোর্স জেনারেট হবে সেই ফোর্সটাকে এফ নেট করবো এবং তাকে নেগেটিভ সাইন দেবো কেন না যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করব অবভিয়াসলি সিম্পল হারমোনিক মোশন যদি হয় অবশ্যই তার অপোজিট ডিরেকশনে হবে তো অপোজিট ডিরেকশনে যদি হয় তাহলে কি হলো না অপোজিট ডিরেকশনে হলে নেগেটিভ সাইন আসবে আর আমরা এটা তো সিম্পল হারমোনিক জেনারেল ফর্ম পড়েছি এফ নেট ইকুয়াল টু কে ইন্টু এক্স যদি হয় তাহলে তার টাইম পিরিয়ড কত হবে টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম বাই কে এম এর ভ্যালু পুট করে দাও কে এর ভ্যালু পুট করে দাও অ্যান্সার তুমি নিয়ে নাও ওকে আচ্ছা এরপর আমরা পেন্ডুলামে চলে যাই বুঝা গেল ব্যাপারটা ব্যাস পেন্ডুলাম সরল পেন্ডুলাম সরল কি বলে দোলক সরল দোলক এর পর্যায়কাল ওকে বা পেন্ডুলাম সরল দোলকের পর্যায়কাল সরল দোলকের পর্যায়কাল এটা কি হচ্ছে না সরল দোলকের পর্যায়কাল সরল দোলক কি জিনিস না সরল দোলকের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি এরকম একটা সুতো এটা হচ্ছে তোমার ইনকমপ্রেসিবল মানে এটাকে কোনো কারণে যাতে প্রসার্য না হয়ে যায় হ্যাঁ অপ্রসার্য লেখা থাকে দেখবে অপ্রসার্য একটা সুতো আর এটাকে বলা হচ্ছে বব এটা একটা ভারী লোহার বা এনি কোনো মেটালের বল হতে পারে পিতলেরও হতে পারে লোহারও হতে পারে আচ্ছা সোনারও হতে পারে কিন্তু সোনা বেশি পাওয়া যাবে না জানো এখানে কি কন্ডিশন করা থাকে দেখো বলছে এটা যদি সরল দোলক হতে চায় তাহলে আমরা যখন তাকে মানে দুলাবো এই যে অ্যাঙ্গেলটা এরকম ভাবে দুলাবো তো বলছি এই অ্যাঙ্গেলটা এই থিটাটা লেস দেন ইকুয়াল টু 4 ডিগ্রি মানে 4 ডিগ্রি থেকে কি হতে হবে কম হতে হবে তাছাড়া দেখো এটা এরকম কার্ভ হয়ে যাবে তাহলে যদি কার্ভ হয়ে যায় তাহলে আমরা কি জানি বক্ররেখা হয়ে গেলে তো আমাদের সরল দোলক হয় না 2n প্রো হতে হবে এবং কি সরলরৈখিক মোশন হতে হবে তো দেখো একবার যদি কাছাকাছি নিই আমরা 4 ডিগ্রির কাছাকাছি তাহলে কি হবে দেখো এরকমটা নিশ্চয়ই 4 আসবে তাহলে দেখো এরকম ঠিক সরলরেখা হবে এখান থেকে এটা আরো একটু ছোট হবে যাই হোক তো ছোট আঁকলে আর বোঝা যাবে না দেখো এরকম সরলরেখা হবে তাহলে সরলরেখা যদি হয় তাহলে সেটা কি করবে অবশ্যই সেটা সরল দোলক হবে আর যদি সরলরেখা না হয় তাহলে সরল দোলক হবে না অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত করতে হবে 4 ডিগ্রি কম করতে হবে তোমরা দেখো অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করেছো ধরো একে এইখান থেকে ধরে এইখানে নিয়ে চলে এসছো আর ছেড়ে দিয়েছো দিয়ে পুরো একবারে তুমি স্টপ ওয়াইজে গুনতে শুরু করেছো রেজাল্ট আসবে না জি এর যে ভ্যালু আমরা এখান থেকে তো অভিকর্ষের ত্বরণের মান নির্ণয় করি এটা কিন্তু রেজাল্ট আমরা ঠিকঠাক পাবো না এই জন্য একবারে কি স্মল নিতে হবে একবারে কাছে জাস্ট একটু টোকা মারতে হবে এবং এই জন্য টেলিস্কোপ নিয়ে দেখা হয় আবার দোলনটা টেলিস্কোপ নিয়ে খালি চোখে আবার দেখলে ওটা ঠিক রেজাল্ট পাবে না টেলিস্কোপ নিয়ে দেখতে হবে হ্যাঁ বা খালি অবজার্ভ করে জানি এইটুকু সরবে মনে হবে না যে সরেছে বলে তাহলে দেখো আমাদের সরল দোলকের একটা শর্ত কি থিটার ভ্যালুটা 4 ডিগ্রি কম হতে হবে থিটার ভ্যালু যদি 4 ডিগ্রি কম হয় সাইন থিটা ইকুয়াল টু কত হয় থিটা হয় কস থিটা ইকুয়াল টু 1 হয় ওকে তাহলে সাইন থিটার ভ্যালু থিটা আসবে কস থিটার ভ্যালু 1 আসবে তো এখন আমরা একটু বড় করে এঁকে প্রুফটা করছি তাছাড়া আমরা ওই ছবিটা দেখতে পাবো না হ্যাঁ একটু বড় করে আঁকছি এটা মানে অ্যাঙ্গেলটা হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি 4 ডিগ্রি বড় করে দিয়েছেন কিন্তু বড় করেছি তোমাদের বোঝার সুবিধার্থে তাছাড়া মানে ঠিকঠাক আমরা ওইটা বুঝতে পারবো না অ্যাঙ্গেলটা কোন দিকে কি ফোর্স কাজ করছে এগুলো এইখানে
এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, দেখো এখানে লোড কি করবে, এটা ডটটা একটু বাড়িয়ে দিই। দেখো লোড আসবে এই ডিরেকশনে সোজা, এটা আসছে এমজিটা, মাসটা। এখন এটাও থিটা হবে, এটা থিটা হলে এখানে আসছে দেখো এমজি কস থিটা। আর ঠিক এই ডিরেকশনে দেখো একটা ফোর্স আসবে, এটার সঙ্গে 90 ডিগ্রি। ওকে, এটা আসবে এমজি সাইন থিটা। আচ্ছা, উপর দিকে কি কাজ করবে টেনশন টি, দেখো টেনশন টি আর এমজি কস থিটা এটা দুটো পরস্পরকে কি করবে, নেগলেক্টেড করে দেবে। মানে টেনশনটা এমজি কস থিটা যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা পরস্পরকে প্রতিমিত করবে। তার মানে দেখো এই যে এমজি সাইন থিটাটা, এটা একে টেনে এদিকে নিয়ে আসবে। তার মানে আমি তো ধরে ওইদিকে নিয়ে গেছি, ও এইদিকে আসছে, তো অপোজিট ডিরেকশনে মানে নেগেটিভ আসবে, এবং এটাই হবে এফ নেট। যখন এখানে ছিল এটাকে বলবো আমরা সাম্য অবস্থান, কারণ সিম্পল হারমোনিক মোশনের প্রথম থেকে বলেছি যে মিডিলে যখন থাকে সেটা তার হচ্ছে সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে তাকে ডিসপ্লেস করে ছেড়ে দিলে সে সিম্পল হারমোনিক মোশনে টু এন্ড প্রো মোশনে মুভ করবে। তাহলে এই পজিশনটা সাম্য অবস্থান, তাকে জাস্ট একটু অ্যাঙ্গেলে ছেড়ে দিয়েছি, থিটা অ্যাঙ্গেলে। থিটা অ্যাঙ্গেলে ছাড়ার জন্য ওই ডিরেকশনে মুভ করেছে সে। ওকে, এখন দেখো আমরা যদি এই যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল বাংলায় বলে, মানে যেটাকে বিপরীত দিকে নিয়ে আসবে। তাহলে এফ নেটের এখানে ভ্যালু কত না, এফ নেট ইকুয়াল টু মাইনাস অফ এমজি সাইন অফ থিটা। এখন দেখো আমরা কি বলেছি, থিটা ইজ ভেরি স্মল, সো তাহলে কি আসবে দেখো মাইনাস এমজি ইন্টু থিটা আসবে, তাই তো। থিটা তো আমরা কি বলছি ভেরি স্মল, এর থিটার ভ্যালু কত আসবে, এমজি ইন্টু থিটা আসবে। এখন দেখো এই পোর্শনটাকে যদি আমরা একটা বৃত্তর হিসাবে কল্পনা করি, আরো ছোট হবে, তো এটা হবে, তাহলে এক্সটা স্ট্রেট লাইন আসবে, 4 ডিগ্রি কম আসবে। আর এটা ধরো এল, এটা যদি এল হয়, এটা তো এল আসবে দড়িটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা তোমার। এখন ওই অ্যাঙ্গেল যদি থিটা হয়, ভালো করে দেখো, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ আসছে, তাহলে অতিভুজ লম্ব বাই অতিভুজ, থিটা রেসপেক্ট এটা লম্ব, তাহলে এক্স বাই এল সমান কি আসছে, সাইন থিটা। মানে এক্স বাই এল সমান থিটা, কারণ সাইন থিটার ভ্যালু কত, স্মল হলে থিটা হবে, তাহলে থিটার জায়গায় এক্স বাই এল আমরা পুট করতে পারি, তাহলে মাইনাস এমজি ইন্টু এক্স বাই এল হয়ে গেল। তার মানে দেখো মাইনাস এমজি বাই এল ইন্টু এক্স, এফ নেটের ভ্যালু কত আসছে, এটা এফ নেট ইকুয়াল টু, তাহলে কে এর ভ্যালু এত বড় একটা কে এর ভ্যালু, তাহলে এখন টাইম পিরিয়ড কত হবে না, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম বাই কে। ওকে, এম এর ভ্যালু তো আমরা বসাচ্ছি না, কারণ এখানে একটা এম আছে কেটে যাবে বলে, এম এর ভ্যালু তো অলরেডি এখানে দেওয়া থাকবে। তাহলে এম ডিভাইডেড বাই এম জি বাই এল, মানে এম এম কেটে গেল, এল উপরে উঠে গেলে 2 পাই আন্ডার রুট এল বাই জি। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পেন্ডুলাম বলবো, সিম্পল পেন্ডুলামের পর্যায়কাল, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এল বাই জি। বুঝে গেল ব্যাপারটা। যে কোনো ইকুয়েশন হোক, সব ইকুয়েশনকে যদি আমরা এই ফরম্যাটে ফেলতে পারি, যেখানে আমরা প্রথম থেকে পড়ে আসছি যে সিম্পল হারমোনিক মোশন হতে গেলে তার যে ফোর্স হবে সেটা মাইনাস কে এক্স এর সঙ্গে সমান হবে, এবং এটা যদি মেনটেন্স করে তাহলে তার টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে, 2 পাই রুট অফ এম বাই কে, যেখানে এমটা হচ্ছে ওই বডিটার বা বস্তুটার হচ্ছে ভর, আর কেটা হচ্ছে এক্স এর সহগটা, এক্স এর সামনে যে সহগ যে কনস্ট্যান্টটা থাকবে সেটা হচ্ছে কে, কারণ কে এর মান এখন কত আছে, এমজি বাই এল আছে টোটাল, তাহলে এমজি বাই এল। দেখো এই যে সিম্পল হারমোনিক মোশন, এখানে তো ডিরেক্টলি তোমাকে বলবে না, বা অনেক ক্ষেত্রে পড়ে যে এটা প্রুভ করো, বাট পড়ে না এখানে। এখানে কিরকম টাইপের প্রশ্ন পড়ে দেখো, বলবে যে যদি আমরা লেন্থকে 2% ইনক্রিজ করি তাহলে টাইম পিরিয়ড কি আসবে, বা জি কে, এরকম টাইপের প্রশ্ন আসে। তো সেখানে আমরা টাইম পিরিয়ডের রেসপেক্টে ওটাকে ক্যালকুলেশন করব, L1 L2 ধরে, যেমন আমরা বিভিন্ন রেজিস্ট্যান্স বা এগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি সেই হিসাবে, হ্যাঁ, ডিফারেন্স কত আসবে। এবং এটা আরেকটা জিনিস, এই যে পেন্ডুলামটা, আর যদি কোনো কারণে এটা লেন্থটার মানে বা ওই যে দড়িটা বা স্প্রিংটা ইউজ করেছি সুতো না করে যদি আমরা মেটাল ইউজ করি, তো সেখানে যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আমরা থার্মাল এক্সপানশনে পড়েছি যে থার্মাল টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে কোনো মেটালের কি হয়, লেন্থ হচ্ছে ইনক্রিজ হয়ে যায়।
ওকে, এই যে লেন্থ ইনক্রিজ হয়, কারণ লেন্থ যদি ইনক্রিজ হয়, এখানে তাকাও তো, লেন্থ ইনক্রিজ হলে টাইম পিরিয়ড কী হবে, ইনক্রিজ হয়ে যাবে। বোঝা গেল, টাইম পিরিয়ড কী হবে, ইনক্রিজ হয়ে যাবে। তো তার জন্য আমরা এখান থেকে ওটা ক্যালকুলেশন করতে পারবো, কতটা ইনক্রিজ হবে কতটা ডিক্রিজ হবে, সেরকম অনুসারে ভ্যালু পুট করে, বা পার্সেন্টেজ চেঞ্জ আমরা যেটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি এরর ক্যালকুলেশন, সেখান থেকে করতে পারবো। তাহলে দেখো এখানে এই যে ফর্মুলাটা, অবশ্যই অঙ্কে তো আলাদা করে দেওয়া হচ্ছে, অসুবিধা নেই তোমাদের। 2/√L/G, এটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে যে কতটা চেঞ্জ হবে, পার্সেন্টেজ চেঞ্জ হবে, আমরা ধরে নিচ্ছি যে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট, তাহলে পুরো টার্মটা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমরা টি ইকুয়াল টু বলবো যে k√L, ক্লিয়ার, জি পর্যন্ত কনস্ট্যান্ট করে দিলাম। আচ্ছা, জি k√L, তার মানে কি ডেল্টা টি বাই টি ইকুয়াল টু, কে তো কনস্ট্যান্ট, কেটাকে কে হিসাবে রাখতে পারো নাও পারো, আর এই রুট মানে তো হাফ, তাহলে হাফ ডেল্টা এল বাই এল, কেটাকে তুমি নাও রাখতে পারো এখানে, কেটাকে রাখতেও পারো কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্টের চেঞ্জ তো সবসময় জিরো হয়ে যাবে, ওই জন্য ওটাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো চলে আসে কেটা, তার মানে এটাকে কেটে রাখবে না আমরা, এটা ডেল্টা টি বাই টি, তার মানে এটা দেখো চেঞ্জ কত, টাইম পিরিয়ডের কত চেঞ্জ হয়েছে, আর এটা হচ্ছে ডেল্টা এল, লেন্থের কত চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ইনিশিয়াল। এবার যদি তোমাকে মনে হয় যে আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করবো, 100 দ্বারা গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত আসবে, ডেল্টা টি বাই টি সমান হাফ ইন্টু ডেল্টা এল বাই এল, এখানেও 100 দ্বারা মাল্টিপ্লাই করো, এখানেও 100 দ্বারা মাল্টিপ্লাই করো। এটা দেখো ডেল্টা টি মানে চেঞ্জ, আর আমরা দেখো পার্সেন্টেজ কি করে বার করি, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100, পরিবর্তন এটা প্রাথমিক ইন্টু 100। ধরো 100 টাকায় লাভ হয়েছে তোমার 112 টাকা, মানে 100 টাকায় জিনিস কিনে তুমি 112 টাকায় বিক্রি করছো, 110 টাকায়, ধরো সেটা ক্যালকুলেশন, তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হয়েছে, 100 টাকা তোমার 10 টাকা। কী করে পাই আমরা, দেখো পরিবর্তন মানে 10 হলো, বাই প্রাথমিক মানে 100 হলো, ইন্টু 100, তাহলে 10 আসছে, আর 100 টাকায় 10 টাকা যদি হয়, মানে 100 টাকায় জিনিস কিনে যদি আমরা 110 টাকায় বিক্রি করি, তাহলে কত আসবে, 100 টাকায় 10 টাকা লাভ হবে, সেটাই তো। আর 100 টাকায় যেটা হয় সেটা পার্সেন্টেজ, তো সেটা পাচ্ছি কি করে, পরিবর্তন 110 মাইনাস 100 মানে 10, বাই প্রাথমিক মানে 100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, 10 বেঁচে থাকলো, তাহলে পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100, তার মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। এই দেখো পরিবর্তন মানে ডেল্টা এল ডিভাইডেড বাই এল ইন্টু 100, এটা হচ্ছে কত, লেন্থের, এখানে কত, টাইম পিরিয়ডের। এই ক্যালকুলেশন অনুসারে, এই ফর্মুলা অনুসারে আমরা ওখানেও প্রবলেম করি, এখানেও প্রবলেম করি। ওকে, তাহলে দেখো আজকে আমরা থিওরি এখানে শেষ করব, এবং এরপরে ওয়েভ শুরু করব, যেটা হচ্ছে কম্পন, কোনো কম্পন এবং তার কীভাবে গমন করে, মাধ্যম দরকার হয় না দরকার হয় না, ইন ডিটেলসে। আর এর একটা নিউমেরিক্যাল, এটা হচ্ছে তোমার 5 নম্বর, তো 6 নম্বর একটা ট্রাই করছি যে তোমাদের একটা এর করসপন্ডিং একটা নিউমেরিক্যাল এখান থেকে, মানে পরবর্তী ভিডিওটা হয়তো নিউমেরিক্যালি টোটাল আর কি, টোটালটা নিউমেরিক্যাল থাকবে, মানে এইগুলো বেস করে আর কি, টাইম পিরিয়ড ক্যালকুলেশন বেস করে একটা নিউমেরিক্যালের ভিডিও তৈরি করা হবে। ওকে, থ্যাঙ্কস টু অল, গুড বাই।